হ্যাঁ, তুমিই আমার প্রেম, আমার স্বপ্ন। এত বছর যে দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম, অবশেষে সেই দিন চলে এসেছে। তুমি আমার সামনে আর আমি তোমার সামনে। আজ আমরা একে অপরের মুখোমুখি। এখন কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। আমি তোমাকে কখনো আমার কাছ থেকে দূরে যেতে দেব না, কখনো না। নমস্কার, সমস্ত শিল্পপ্রেমীদের স্বাগত। আমার এক্সিবিশনে আসার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে এসিপি প্রদ্যুমান এবং ওনার টিমকে, যারা এখানে আসবার জন্য সময় বের করেছেন। এবার আমি এই শহরের বিখ্যাত উদ্যোগপতি আর এই ফাংশনের চিফ গেস্ট মিস্টার মুকুল বাবুকে অনুরোধ করছি, উনি রিবন কেটে এই প্রদর্শনীর শুভারম্ভ করুন। প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ। আপনারা আমাকে এখানে ডেকেছেন, এটা আমার সৌভাগ্য। কিন্তু এই রিবন আমি একলা কাটবো না। আমি এসিপি প্রদ্যুমনের সঙ্গে একসাথে এটা কাটতে চাই, কেননা আপনাদের জন্যই আমরা সুরক্ষিত আছি। আরে না না মুকুল বাবু, আপনিই কাটুন। দেখুন, আমরা যেটা করি সেটা আমাদের ডিউটি, কর্তব্য আমাদের। প্লিজ আসুন না, প্লিজ মুকুল বাবু, প্লিজ প্লিজ কাম অন, আসুন স্যার। হ্যাঁ প্লিজ। বড় সুন্দর পেন্টিং বানিয়েছেন আপনি। থ্যাংক ইউ দয়া স্যার। আচ্ছা, এর উপর সোল্ডের ট্যাগ লাগিয়ে দিন। এই পেন্টিংটা আমি কিনে নিচ্ছি। এক্সকিউজ মি প্লিজ। আচ্ছা মুকুল বাবু, যদি আপনি কিছু না মনে করেন, তাহলে এই পেন্টিং তো আমিই কিনতে চাই। প্লিজ। আর যতীন, খুব সুন্দর। এখন তো তুমি আমার থেকেও ভালো পেন্টিং বানাচ্ছ। বিক্রম স্যার, আপনি আমায় লজ্জা দিচ্ছেন। বড় হও, আপনি তো আমার প্রেরণা। বেঁচে থাকো। ইনি হলেন এসিপি প্রদ্যুমান বাবু, দয়া স্যার। আর আরে বাবা, এনাদের কে না চেনে? এনারা তো আমাদের দেশের গর্ব। আরে না না বিক্রম বাবু, আপনাদের মতন শিল্পী আছে বলেই আমাদের দেশের মুখ উজ্জ্বল হয়েছে। আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। হ্যালো, কখন? স্যার, হ্যাঁ, স্যার, বিখ্যাত টিভি রিপোর্টার রনিতা দেবী নিখোঁজ। নিখোঁজ? কিভাবে? স্যার, কয়েক ঘন্টা আগে উনি মেয়র স্যারের ইন্টারভিউ নিতে যাচ্ছিলেন। নিজের অফিস থেকে তো বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু ওখানে পৌঁছননি। স্যার, হ্যাঁ, রনিতা আমার কাজিন, ওকে প্লিজ খুঁজে বের করুন। আপনার বোন রনিতা? হ্যাঁ। ঠিক আছে, চিন্তা করবেন না, কিচ্ছু হবে না, আমরা ওকে খুঁজে বের করবো। স্যার, একটা কাজ করো, ওই রাস্তায় গিয়ে চেক করো যে রাস্তায় রনিতা মেয়রের বাংলোর দিকে যাচ্ছিল, আর আমরা ওর অফিসে গিয়ে চেক করছি। স্যার, আমরা 40 মিনিট হয়ে গেছে রনিতা দেবীর অফিস থেকে বেরিয়েছি। উনি মেয়র স্যারের সঙ্গে দেখা করতে এই রাস্তা দিয়ে গিয়েছিলেন, কিন্তু এখনো অব্দি ওনার গাড়ি দেখতে পাচ্ছি না। সেইটাই তো বুঝতে পারছি না পুরবি, যে রনিতা দেবীর গাড়িটা গেল কোথায়। এক মিনিট পুরবি, এক মিনিট। মনে হচ্ছে এটাই রনিতা দেবীর গাড়ি। স্যার, গাড়ির ভেতরে তো কেউ নেই, আর আশেপাশেও কেউ নেই। টায়ারের ছাপ দেখে মনে হচ্ছে যে এখানে কোনো ট্রাক দাঁড়িয়েছিল। স্যার, তার মানে রনিতা দেবীর গাড়ির ঠিক পেছনে একটা ট্রাকও ছিল।
আর এই ছাপ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই ট্রাকটা শেষমেশ এদিকে এই রাস্তা ধরে গেছে। দরজা তো বন্ধ দেখছি। গাড়ির ভেতরটা দেখে তো মনে হচ্ছে না কোনো ধস্তাধস্তি হয়েছে, সবই ঠিক আছে। তাহলে এরকম জায়গাতে উনি গাড়িটা পার্ক কেন করলেন? ও, আসলে গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে এখানে গাড়িটা ফেলে রেখে গেছেন। স্যার, হতে পারে কিডন্যাপার্সরা ট্রাকে করে ওনাকে ফলো করছিল। স্যার, এই দেখুন, গাড়ি খারাপ হয়ে যাওয়ার পর রনিতা দেবী নিশ্চয়ই কার সার্ভিসকে ফোন করেছিল। কার সার্ভিস কোম্পানি? হ্যাঁ স্যার। তার মানে দাঁড়াচ্ছে কোনো না কোনো মেকানিক তো নিশ্চয়ই এসেছিল গাড়িটা দেখার জন্য। তাহলে সেই বলতে পারবে যে এক্স্যাক্টলি এখানে কি হয়েছিল। একবার এই সার্ভিস স্টেশনে ফোন করে খোঁজ করো তো। স্যার, স্যার, ওনাদের বক্তব্য যে রনিতা দেবীর গাড়িকে চেক করার জন্য নরেশ নামের কোনো এক মেকানিক এসেছিল, আর সে এখনো সার্ভিস সেন্টারে রিপোর্ট করেনি। নরেশ? চিফ এডিটর কোথায়? আপনি চিফ এডিটর শান্তনু? হ্যাঁ স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম। ওকে, দেখুন শান্তনু বাবু, আমরা রনিতা দেবীর টেবিলটা চেক করতে চাই। ওকে স্যার, গাড়ি ওনাকে নিয়ে যাও। হ্যাঁ স্যার। স্যার, আপনি এদিকে আসুন। শান্তনু বাবু, আপনি কি মনে করেন, সত্যি কি রনিতা কিডন্যাপ হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কে করতে পারে? কাউকে সন্দেহ করেন আপনি? ঠিক বলতে পারবো না স্যার, তবে রনিতা তো খুব সাহসী রিপোর্টার ছিল। হুম। ও অনেক হাই প্রোফাইল লোকের বেআইনি কাজের পর্দা ফাঁস করে দিয়েছিল। ও, বুঝতে পারছি না স্যার, কাকে সন্দেহ করবো আর কাকে নয়। শান্তনু বাবু, একটা কথা বলুন, এই রনিতা সাধারণত কার কার স্টোরি নিয়ে কাজ করতো? জানি না স্যার, ও নিউজ স্টোরি তখনই বলে যখন সম্পূর্ণ তৈরি হয়ে যায়। ও স্যার, হ্যাঁ হ্যাঁ, বলো ফেডরিক। এই ফাইলটা দেখুন স্যার। ফাইলটা শেষবারের মতো 6:20 মডিফাই করা হয়েছিল। আর রনিতাও প্রায় 6:30 নাগাদ অফিস থেকে বেরিয়ে গেছিল। তার মানে রনিতা অফিস থেকে বাইরে যাওয়ার আগে এই ফাইলের ওপর কাজ করেছিল। এই ফাইলের ওপর। ফাইলটা খুলে দেখো তো। এই ফাইলটা খোলার জন্য পাসওয়ার্ড চাই। উনি এটাকে লক করে রেখেছেন। আমি রনিতা টাইপ করেও দেখলাম, কিন্তু পাসওয়ার্ড অন্য কিছু হবে। পাসওয়ার্ড জানেন? স্যার, আপনি বোল্ড BOLD টাইপ করুন। লাস্ট প্রজেক্টে যখন আমরা একসঙ্গে কাজ করেছিলাম, তো ওর ফাইলের পাসওয়ার্ড বোল্ডই রেখেছিল। BOLD। এই পাসওয়ার্ডটাও ভুল বলছে। এবার কি করা যায় স্যার? কোনো পাসওয়ার্ড তো নিশ্চয়ই আছে ফেডরিক, কোনো পাসওয়ার্ড আছে। এটা রনিতার ডায়েরি? হ্যাঁ স্যার। হয়তো এতে থাকতে পারে। এটা আবার কিসের নাম? AIDA আয়ডা? এটা আবার রনিতার ডাক নাম নয় তো? ফেডরিক, এটা টাইপ করে দেখো তো, AIDA আয়ডা। স্যার, এই ফাইলটা তো ডিলিটই হয়ে গেল। ফাইলটা ডিলিট হয়ে গেল? তার মানে রনিতা কম্পিউটারটা এমন ভাবে সেট করে রেখেছে, যদি কেউ 3 বার ভুল পাসওয়ার্ড টাইপ করে তাহলে ওর ফাইলটা ডিলিট হয়ে যাবে। এরকমটাই হয়েছে। দেখি আরো কিছু আছে কিনা। ভিয়মকে? স্যার, ভিয়মকে রনিতার ডান হাত ভাবুন আপনি। রনিতার নিউজ স্টোরির জন্য সমস্ত ইনফরমেশন ভিয়মই কালেক্ট করতো। আচ্ছা, তাহলে ভিয়ম নিশ্চয়ই ও জানে যে রনিতা কোন কোন স্টোরির ওপর কাজ করছিল। ভিয়ম
স্যার এটা তো কারুর ফটো মনে হচ্ছে। হ্যাঁ ফেডরিক, স্যার, রনিতাকে আমি এই ছবিগুলো ডাস্টবিনে ফেলতে দেখেছিলাম, তারপর তো তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে যায়। আচ্ছা দেখি তো এগুলো সাজিয়ে। কার ছবি এটা? এই দেখো ফেডরিক, এই সেই মুকুল। আর মনে হচ্ছে এ কাউকে টাকা দিচ্ছে। তাহলে রনিতা নিশ্চয়ই মুকুলের স্টোরি নিয়ে কাজ করছিল। নরেশ, বলুন। আমরা সিআইডি অফিসার। আচ্ছা, তুমি কি রনিতা দেবীর কমপ্লেন কার্ড অ্যাটেন্ড করেছিলে? কার্ড নাম্বার হচ্ছে XC021346। হ্যাঁ স্যার, আমাকেই পাঠানো হয়েছিল। ওনার সাথে দেখা হয়েছিল? না ম্যাডাম, আমি যখন ওনার গাড়ির কাছে গেলাম ততক্ষণে উনি চলে গিয়েছিলেন। আমি ওনার মোবাইলে ফোনও করেছিলাম, তো ওনার ফোনটা সুইচ অফ তো বলছিল। তখন তোমার একবারও মনে হলো না যে তুমি ইমার্জেন্সি সার্ভিস সেন্টারে কল করে এটা বলো যে রনিতা দেবী গাড়ি ছেড়ে চলে গেছেন? সরি স্যার, অ্যাকচুয়ালি আমার পৌঁছতে একটু দেরি হয়ে গিয়েছিল, তো আমি ভাবলাম কাস্টমার আমার নামে কমপ্লেন না করে দেয়, সেজন্য আমি আর বসকে ফোনই করিনি। আচ্ছা, এবার এটা বলো যে ওর গাড়ির আশেপাশে তুমি কি কোনো ট্রাক দেখেছিলে? হ্যাঁ স্যার, আমি গাড়ির কাছে পৌঁছানোর পর একটা আইসক্রিমের ট্রাক দেখেছিলাম। আইসক্রিম ট্রাক? স্যার, তার মানে রনিতা দেবীর গাড়ির পেছনে যে ট্রাকের চিহ্ন পাওয়া গেছে এটা এই ট্রাকটারই। আর কিডন্যাপার স্যার রনিতা দেবীকে এই ট্রাকে করেই কিডন্যাপ করেছে। আচ্ছা, এই ট্রাকটার রংটা কি ছিল? স্যার সাদা রঙের ছিল, আর ওটার ওপরে জাস্ট আইসক্রিমের লোগোও ছিল। জাস্ট আইসক্রিম? 3টের পর যেসব অ্যাপয়েন্টমেন্ট আছে ক্যান্সেল করে দাও, আমার আর্জেন্ট কাজ আছে। আরে এসিপি সাহেব, আসুন বসুন। না, রনিতার ব্যাপারে কোনো খোঁজ মিলল? কিছু গোপন কথা জানতে পারলাম, ভাবলাম আপনার কাছে জেনে নেব। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। বুঝতে পারবেন ফেডরিক। এসব কি হচ্ছে? আপনি আমাকে সন্দেহ করছেন? আরে আমি আমার কাজিনকে কেন অপহরণ করাবো? এই জন্য এটা এই ফটোগ্রাফ আপনি কোত্থেকে পেলেন? প্রশ্ন আমরা করতে এসেছি, উল্টে প্রশ্নের পর প্রশ্ন আপনি আমাকে করছেন। বাহ, বলুন কে এই লোক? আর শুধু টাকাই দিচ্ছেন তো আপনি? এই একজন এজেন্ট, কিন্তু আমি যাই করি, যার সঙ্গে দেখা করি, তার সঙ্গে রনিতার কি সম্পর্ক? কারণ এই ফটোটা রনিতার অফিসে আমরা পেয়েছি, ওর টেবিলে। তার মানে রনিতা আমার উপর নজর রাখছিল, কিন্তু কেন? আমি তো এসব জানতামই না। মিথ্যে বলছেন আপনি। আপনার অ্যাপয়েন্টমেন্ট ডায়েরিতে ওর নাম লেখা আছে। কে ভিয়ম? ভিয়মের নাম্বার আপনার ডায়েরিতে কেন? কিভাবে এলো? স্যার আসলে আমার পুরো কথাটাকে শুনুন। মুকুল বাবু, আপনার অনুষ্ঠানে আপনার আমন্ত্রণে গিয়েছিলাম, এবার আপনি আমাদের অতিথি হয়ে আমাদের বিরুদ্ধে চলুন। এই রাস্তা দিয়ে তো আমাদের ট্রাক কখনো যাতায়াতই করতো না। এটা নিশ্চয়ই ওই ট্রাকটাই হবে যেটা কিছুদিন আগে চুরি হয়ে গিয়েছিল। কোন জায়গা থেকে চুরি হয়েছিল ট্রাকটা? ট্রাকের ড্রাইভার ট্রাকটাকে নিয়ে নিজের বাড়িতে গিয়েছিল, সেখানেই ওর ওপর কেউ অ্যাটাক করে আর ট্রাকটাকে নিয়ে পালায়। ও স্যার, ও এই ট্রাকের ড্রাইভার মন্টু। মন্টু, এসব কখন হলো, কি করে হলো, শুরু থেকে বলো। সাহেব, আমি খাওয়ার জন্য ট্রাক নিয়ে বাড়ি গেছিলাম, আর ট্রাকের পিছনে কেউ লুকিয়েছিল, হঠাৎ করে আমাকে মারে। আপনি ওর মুখ দেখেছেন? না, ও কিছু একটা দিয়ে আমায় মারে আর আমি অজ্ঞান হয়ে যাই। আচ্ছা, ওই লোকটার ব্যাপারে অন্য কিছু বলতে পারবে তুমি? সাহেব, ওর গা থেকে অদ্ভুত একটা গন্ধ আসছিল। মাস্কের গন্ধ? থ্যাংক ইউ। টিভির রিপোর্টারের কিডন্যাপিং, আইসক্রিম ট্রাকের চুরি, আর কিডন্যাপারের শরীর থেকে মাস্কের গন্ধ, সবগুলোকে এক সুতোয় জুড়তে হবে।
বলো মুকুল, নিজের বোন রনিতাকে কিডন্যাপ করে কোথায় রেখেছো তুমি? স্যার আমি রনিতাকে কিডন্যাপ করিনি। ইনফ্যাক্ট যখন এই খবর পাওয়া গেল তখন আমি আপনার সঙ্গেই ছিলাম এক্সিবিশন। হ্যাঁ, কি সুন্দর চাল চেলেছো তুমি মুকুল বাবু। আমাদের সঙ্গে থেকে তুমি তোমার নিজের বোনকে কিডন্যাপ করিয়েছো যাতে তোমাকে কেউ সন্দেহ না করে, তাই না? দেখুন স্যার, আমি রনিতাকে কেন কিডন্যাপ করাবো? কেননা আপনি ঘুষ দিয়ে বড় বড় টেন্ডার পাশ করিয়ে থাকেন, আর রনিতা এই কথাটাকে সবার সামনে আনতে চেয়েছিল, সেই জন্য। কি এটাই সত্যি তো? হ্যাঁ, এটা সত্যি যে টেন্ডার পাস করানোর জন্য আমাকে একটু এদিক ওদিক করতে হতো, কিন্তু রনিতা এই খবর জানে এটা আমি জানতাম না। তাহলে তো আপনি ভিয়মকেও জানেন না, তাই না? সে কে? ভিয়ম? ওই ভিয়ম যে তোমার 2 নম্বর ব্যবসার কথা রনিতাকে বলতো, যার ফোন নাম্বার আমরা তোমার অফিস থেকে পেয়েছি, সেই ভিয়ম। ওকে, আমি স্বীকার করছি যে আমি ওকে জানি। আমি ছাড়া আর বাকি যেসব লোক টেন্ডার ভরেছে তাদের কপি চুরি করে ও আমাকে এনে দিত, কিন্তু এইসব কথা ও রনিতাকেও যে বলেছে তা আমি জানতাম না। আচ্ছা, জানতে না? পুরবি, ভিয়মকে একটু ফোন করো তো। স্যার, বিনীত, আইসক্রিমের ট্রাক ড্রাইভারের কাছে কিছু জানতে পেরেছো? স্যার ওই ড্রাইভার দেখতে তো কিছু পায়নি, তবে এটুকু মনে আছে যে যে লোকটা ওর উপরে হামলা করেছিল তার শরীর থেকে মাছ আর মাংসের গন্ধ আসছিল। মাছ মাংসর গন্ধ আসছিল? তাহলে নিশ্চয়ই লোকটা ওখানেই কাজ করে যেখানে মাছ মাংস প্যাকিং করা হয়। একটু ম্যাপটা বের করো তো। ইয়েস স্যার। এক, আর এটা হলো 2, 3, এটা হলো 4। এই শহরে 4টে জায়গা আছে যেখানে মাছ মাংস প্যাকিং করা হয়। মানে স্যার আমাদের এই 4টে জায়গায় গিয়ে চেক করতে হবে? অবশ্যই চেক করতে হবে। স্যার, হ্যাঁ, স্যার ওর ফোন অন হয়ে গেছে, ওর লোকেশন ট্র্যাক করা হয়ে গেছে। কোন জায়গায়? স্যার, চিনচলি এরিয়া। চিনচলি এরিয়া? ভিয়ম, তুলে নিয়ে এসো একে চিনচলি এরিয়া থেকে। জানা তো যাবে যে এই মুকুল সত্যি বলছে নাকি ভিয়ম। প্লিজ দাঁড়াও, আমাকে বেরো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ভিয়ম বাবু, এ কি আপনারা? সিআইডি। রনিতার ব্যাপারে আপনার সাথে কিছু কথা ছিল। রনিতা? কে রনিতা? বোঝা যাচ্ছে না স্যার এর মাথায় এখন কি ঘুরছে। প্রথমে না বলে, তারপর স্বীকার করে। মুকুল তোমার ব্যাপারে সমস্ত কিছু বলে দিয়েছে, আর তুমি ওর জন্য কি কি কাজ করো সেটাও বলে দিয়েছে। আমরা জানতে পেরে গেছি যে আপনি মুকুলের সিক্রেট রনিতাকে আর রনিতার সিক্রেট মুকুলকে বিক্রি করতেন। দুজনকে আপনি ডবল ক্রস করছিলেন। এবার আপনারা যখন সব জেনেই গেছেন তাহলে তাহলে আর আমি কি বলবো? রনিতাকে কিডন্যাপ করে কোথায় রেখেছো? কি? রনিতা কিডন্যাপ হয়ে গেছে? একদম নাটক করবেন না। না স্যার, আমি সত্যি বলছি। মুকুল বাবুর ব্যাপারে খবর দেওয়ার বদলে রনিতা আমাকে অনেক টাকা দিত। আমি কেন ওকে কিডন্যাপ করাতে যাব? আজ সকালে কোথায় ছিলে? আমি মুকুল বাবুর অফিসে ছিলাম, আপনি চেক করে নিতে পারেন। রনিতার সঙ্গে শেষ কখন কথা হয়েছিল? মুকুল বাবুর অফিস থেকে বেরোনোর পর আমি ওকে ফোন করেছিলাম। কটার সময়? 1 মিনিট, এই 12টার সময়। 12টার সময়? ও তো 12টা থেকে নিখোঁজ হয়েছিল। আর স্যার আমরা রনিতার মোবাইল চেক করেছিলাম, তাতে নাম আর নাম্বার কিছুই ছিল না। আমি ওর প্রাইভেট নাম্বারে ফোন করেছিলাম, এই যে এই নাম্বারটা। তার মানে এইসব কাজ করার জন্য রনিতা আলাদা নাম্বার রেখেছিল, প্রাইভেট নাম্বার। কি কথা হয়েছে রনিতার সঙ্গে? ফোনটা কানেক্ট হয়েছিল, হ্যালো হ্যালো বলছিলাম, কিন্তু ওপার থেকে কোনো গলা পাচ্ছিলাম না। হ্যাঁ, কিন্তু আশেপাশে কোনো রেল লাইন নিশ্চয়ই থাকা উচিত।
কেননা ট্রেনের আওয়াজ আসছিল। আচ্ছা, ট্রেনের আওয়াজ? তাহলে অভিজিৎ, রেল লাইনের আশেপাশে যে কটা মিট প্যাকিং ফ্যাক্টরি আছে খোঁজ নাও। এই আইসক্রিমের ট্রাকটা তো এখানে দেখছি। এটা করেই রনিতাকে কিডন্যাপ করা হয়েছিল। এখানেই কোথাও হবে হয়তো। এরা সব কারা? স্যার এগুলো পুতুল স্যার। মোমের পুতুল। বাইরে আইসক্রিমের ট্রাক, এখানে মোমের পুতুল, আর রনিতা গায়েব। চেক করো। আরে বাপরে, আমার কিন্তু ভীষণ ভয় করছে। কি ভীষণ ঠান্ডা এই জায়গাটা, কিন্তু আমার ভীষণ ঘাম দিচ্ছে। এটা তো রনিতা দেবীর মতো দেখতে পুতুল স্যার। কি হয়েছে নিখিল? দেখুন স্যার। আরে রনিতা এত ফেমাস হয়ে গেছে যে লোকজন তার পুতুলও বানাচ্ছে। না ফ্রেডি, এই পুতুলটাতে নিশ্চয়ই কোনো অদ্ভুত ব্যাপার আছে। এই পুতুলটা বাকি পুতুলগুলোর থেকে আলাদা। এটা তো রনিতা। হ্যাঁ ডক্টর সালুকে, কি মনে হচ্ছে? অভিজিৎ, খনি প্রথমে এই মেয়েটির সারা শরীরে গরম মোম ঢেলেছে, তারপরে কায়দা দেখিয়েছে। মৃত্যু কি করে হলো রনিতার? অভিজিৎ, এখন তো মেয়েটার শরীরটা মোম থেকে বার করা হলো, মৃত্যু কি করে হলো সেটা জানতে গেলে এই বডিটা ফরেন্সিক ল্যাবে পাঠাতে হবে। স্যার রে হলো রাজু, এই গোডাউনটাকে দেখাশোনা এই করে। রাজু, এই লাশটা এখানে কি করে এলো? আমি জানি না স্যার, আমি শুধু এইটুকুই জানি যে এখানে অনেক মোমের পুতুল রাখা থাকে। কিন্তু তুমি কাউকে তো নিশ্চয়ই দেখেছো। কে এসেছিল এখানে? কেউ না স্যার। ঘুমোচ্ছিলে? হ্যাঁ, এই গোডাউনটা কার? এটা বিক্রম স্যারের, আর এখানে যত মোমের পুতুল রাখা আছে সব উনিই বানিয়েছেন। বিক্রম বাবু, যে একজন খুব বড় মাপের আর্টিস্ট, খুব বড় মৃৎশিল্পী। বিক্রমবাবু কি বাড়ি আছেন? আমরা সিআইডি থেকে। হ্যাঁ আছেন। বলুন স্যার, আমি কি সাহায্য করতে পারি? আমরা আপনার ওয়ার্কশপে রনিতা দেবীর লাশ পেয়েছি। লাশ? কি লাশ? আমার ওয়ার্কশপে? আগে হ্যাঁ, কেন খুন করেছেন আপনি ওকে? আপনি কি ভেবেছিলেন যে কেউ জানতেই পারবে না যে ওটা মোমের পুতুল নয়, একটি মহিলার লাশ যার উপর মোমের প্রলেপ দেওয়া হয়েছে? বলুন, কেন করেছেন এরকম নৃশংসভাবে খুন? আমি রনিতা দেবীকে মারিনি স্যার। আমি এটাও জানি না যে রনিতা দেবীর লাশের পুতুল বানিয়ে কে আর
কেন আমার ওয়ার্কশপে রেখেছে? স্যার গত কয়েকদিন ধরে আমি তো ওয়ার্কশপে যাইনি স্যার। আপনারা চাইলে ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। আমি রনিতা দেবীর সাথে জীবনে কখনো দেখাও করিনি, আর তার সাথে যোগাযোগই নেই। আমি তো ওনাকে শুধুমাত্র টিভিতেই দেখেছি। ঠিক আছে, আপনার কথা বিশ্বাস করলাম যে রনিতা দেবীকে আপনি চেনেনই না, কিন্তু একটা কথা তো বলতে পারবেন যে ওনার লাশ দিয়ে তৈরি মোমের পুতুল আপনার ওয়ার্কশপে কেন? আমি জানি না স্যার, তবে একটা কথা বলতে পারি। কাল সকালে আমার ওয়ার্কশপের সব পুতুলগুলো একটা প্রদর্শনীতে নিয়ে যাবার কথা ছিল। কি বললেন? প্রদর্শনীতে? হ্যাঁ স্যার। অভিজিৎ, এর মানে হলো যে খুনি তার অপরাধ লুকোতে চাইছে না, ও চাইছে যে রনিতা দেবীর লাশ দিয়ে তৈরি মোমের পুতুলটা সারা পৃথিবীর মানুষ দেখুক। দেখো শালুকে, আচ্ছা এর কি মৃত্যু বিষের কারণে হয়েছে? না বস, একদম নয়। কিন্তু স্যার, এনার শরীরে তো কোনো চিহ্নই নেই। না ওনাকে কেউ গুলি করেছে, না ছুরি মেরেছে। তাহলে ওনার মৃত্যু হলো কি করে? রনিতা দেবীর মৃত্যু দম বন্ধ হওয়ার কারণে হয়েছে। দম আটকে মারা গেছে? হ্যাঁ। মানে স্যার খুনি ওনার প্রথমে শ্বাসরোধ করেছে, তারপর ওনার শরীরে গরম মোম ঢেলেছে। না বেনিত, যখন রনিতা দেবীর গায়ে গরম মোম ঢালা হয়েছিল তখন উনি বেঁচে ছিলেন। যখন এর উপরে গরম মোমটা ঢালা হয়েছিল তখন এ বেঁচে ছিল? হ্যাঁ। কিন্তু শালুকে তুমি কিসের ভিত্তিতে এটা বলছো? এই দেখো, এই এর হাতের উপরটা দেখো, চামড়াটা জায়গায় জায়গায় পুড়ে গেছে। এই দেখো, কোথাও কোথাও চামড়া তো উঠে আসছে। শুধু এটুকুই নয় স্যার, আমরা রনিতার রক্ত থেকে ঘুমের ওষুধ পেয়েছি। এর থেকে মনে হয় খুনি প্রথমে ওষুধ দিয়ে ওকে গভীর ঘুম পাড়িয়ে দিয়েছিল, আর তারপর গরম মোম ও শরীরে ঢেলে দিয়েছিল। আর গরম গরম মোম যখন এর শরীরের উপর পড়েছে তখন চামড়াটা পুড়ে গেছে, আর পরে যখন মোমটা ঠান্ডা হয়ে গেছে তখন এর পুরো শরীরের ওপর মোমের একটা মোটা মতো লেয়ার পড়ে গেছে। স্যার এই কারণেই কি ওনার দম আটকে গেছে? হ্যাঁ। খুনি বেচারির ওপরে গলানো মোমটা ঢেলে দিয়েছিল যাতে খুব সুন্দর পুতুল তৈরি হয় আর মানুষে একে এক্সিবিশনে দেখতে পায়। স্যার তার মানে খুনি এমন একজন লোক যে মোম দিয়ে পুতুল বানানোর শিল্পটা জানে। হ্যাঁ পুরবী, কিন্তু ওর শিল্পের ভুল ব্যবহার করেছে, ভুল প্রয়োগ করেছে। বিক্রমের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার আমাদের কাছে বিক্রমের কোনো ক্রিমিনাল রিপোর্ট নেই। কি? বিক্রমের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই? না স্যার। এসিপি প্রদ্যুমান হেয়ার। কি? ঠিক আছে, আমি যাচ্ছি। কি হলো স্যার? বিখ্যাত লেখিকা শর্মিলা দেবী নিখোঁজ হয়েছেন। আমি শর্মিলার স্বামী। আপনি আমাদের ফোন করেছিলেন? হ্যাঁ স্যার। ওর এই হঠাৎ গায়েব হয়ে যাওয়াতে আমি খুব টেনশনে আছি। দেখুন রাকেশ বাবু, আপনি একদম টেনশন নেবেন না। আপনার ওয়াইফ শর্মিলা দেবীকে আমরা খুঁজে বের করব। আচ্ছা আমাদের এটা বলুন যে আপনার ওয়াইফ শর্মিলা দেবী কখন নিখোঁজ হয়? স্যার ও মর্নিং ওয়াকের জন্য গিয়েছিল। আপনার স্ত্রী কি প্রতিদিনই মর্নিং ওয়াকের জন্য বেরোতেন? হ্যাঁ স্যার। তাহলে ওনার নিখোঁজ হওয়ার খবর আপনি আগে আমাদের কেন দেননি? স্যার আসলে ব্যাপারটা হলো, ও একজন বিখ্যাত লেখিকা। ও কখন কোথায় যাচ্ছে তা কাউকে বলে যায় না, আর ও একটু স্বাধীন চেতা আর কড়া মেজাজের। সবসময় পেছনে টিকটিক করাটা ও পছন্দ করে না। কিন্তু ও যখন ফিরল না আমার খুব চিন্তা হতে লাগলো। ও কোনো বিপদে পড়েনি তো? তারপর আপনি ওনাকে ফোন করার কোনো রকম চেষ্টা করেননি? অনেকবার ফোন করেছি কিন্তু ফোনটা সুইচ অফ বলছে। মিস্টার রাকেশ, আপনার স্ত্রীর কি কারুর সাথে কোনো রকম ঝগড়াঝাটি হয়েছিল? এখন স্যার ও শুধু গল্পের বই লিখতো না, ও একজন সমালোচকও। ও খবরের কাগজে শিল্প, সিনেমা, সামাজিক সমস্যা এসব নিয়ে লেখালেখি করে। ও কাউকে ভয় পায় না, যা সত্যি মনে করে সেটাই কাগজে লেখে। আর স্বাভাবিকভাবেই এর জন্য অনেকে নিশ্চয়ই প্রবলেম ছিল। অবশ্যই। ও লেখা পড়ে অনেক বড় বড় লোক অসন্তুষ্ট হয়েছে। আচ্ছা শর্মিলা দেবী কি ইদানিং কিছু বিশেষ কিছু করছিলেন? হ্যাঁ স্যার, ওর নিজের নতুন বইয়ের লঞ্চিং ফাংশনে যাওয়ার ছিল। ও, প্রথমবার তো ওই খুনি নিজের মোমের শিল্পকে ওই এক্সিবিশন অবধি পৌঁছাতে পারেনি, কিন্তু এইবার ও নিশ্চয়ই চেষ্টা করবে যাতে ওর স্বপ্ন পূরণ হয়। এবার এটা বলুন যে বুক লঞ্চের ফাংশন কোথায় হতে চলেছে? স্যার শর্মিলা দেবীর বুক লঞ্চের প্রস্তুতি চলছে। তার মানে কিডন্যাপার যে কোনো সময় আসতে পারে এখানে। এক্সকিউজ মি,
আমরা সিআইডি থেকে আসছি। কি ব্যাপার বলুন তো? এখানে কতজন লোক কাজ করে? 7-8 জন হবে। তো আপনি এদের সবাইকে চেনেন? হ্যাঁ, আমারই ম্যানেজমেন্ট কোম্পানির লোক। ঠিক আছে, কোনো অচেনা লোক বা মহিলাকে দেখলে সঙ্গে সঙ্গে জানাবেন, ঠিক আছে? শিওর স্যার। ম্যাডাম, ম্যাডাম, তাড়াতাড়ি এদিকে আসুন। ম্যাডাম, তাড়াতাড়ি আসুন। স্যার, এই দেখুন স্যার, কি হয়ে গেছে। একটু দূরে সরে দাঁড়াও দেখি। ও নো, লাশ। স্যার, রনিতা দেবীর মতন এর উপরেও গরম মোম ঢালা হয়েছে। এই কারণে শর্মিলা দেবী মারা গেছেন। কিন্তু খুনি এসব কেন করছে? আর শর্মিলা দেবীর মোমের পুতুলটা এখানে আনলো বা কি করে? পুতুলটা এলো কি করে এখানে? আপনাদের মধ্যে কেউ কি খুনিটাকে দেখেছেন? স্যার, আমি যখন এখানে এসেছিলাম তখন এই পুতুল ছিল না। যখন এখানে এসেছিলেন তখন মেন ডোরের তালা ঠিক ছিল? আমি নিজের চাবি দিয়ে দরজাটা খুলেছিলাম। স্যার, সুইমিং পুল পরিষ্কার করার জন্য একজন লোক এসে তো ছিল। তখন আপনি কোথায় ছিলেন? অ্যাকচুয়ালি ম্যাম, ডেকোরেশনের জিনিস এসেছিল, আমি ওটা দেখতে গিয়েছিলাম। হয়তো তখনই। হ্যাঁ হ্যাঁ, তখনই একটা লোক এসেছিল। তুমি ওই লোকটার মুখ দেখেছিলে? দূর থেকে দেখেছিলাম স্যার, সেভাবে মনে নেই। রনিতা দেবীর মোমের পুতুলের মধ্যে লাশ, আর এখন এই শর্মিলার লাশ মোমের পুতুলের মধ্যে। কি কানেকশন থাকতে পারে? স্যার, স্যার, শর্মিলা দেবীর ফরেন্সিক রিপোর্ট এসে গেছে। স্যার, এনার মৃত্যু সেভাবে হয়েছিল যেভাবে রনিতা দেবী মারা গেছেন। এই দেখো, গরম মোম লেগে চামড়া পুড়ে গেছে, রক্তে ঘুমের ওষুধ, দম বন্ধ হয়ে মারা গেছে। অভিজিৎ, দেখেছো একই রকম ভাবে মেরেছে। স্যার, এই খুনির শরীরে তো কোনো মনই নেই। কি যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়েছে। স্যার, দুটো খুনের মধ্যেই কানেকশন দেখছি, রনিতা এবং শর্মিলার। দুজন মহিলারই বয়স 40 বছর, একজন টিভি রিপোর্টার, একজন লেখিকা। দুজনই নির্ভীক মহিলা, দুজনের কাজও এক, সমাজের বেআইনি কাজকর্ম করা লোকেদের মুখোশ খুলে দেওয়া। এই কারণে দুজনকে মেরে ফেলেছে? মনে তো হচ্ছে তাই। মানে স্যার, অন্য কোনো মহিলা যে এ ধরনের কাজ করে খুনি তাকেও টার্গেট করতে পারে। হ্যাঁ বিনীত, আর এই সিরিয়াল কিলারের কাছে পৌঁছে যেতে আমাদের একটা লোকের সাহায্য নিতে হবে, বিক্রম। স্যার, নমস্কার। আসুন বিক্রম বাবু। বিনীত স্যার, এবার বলুন আমায় কেন ডেকেছেন? বিক্রম বাবু, একটা কাজ আছে। মোম দিয়ে যারা পুতুল তৈরি করে তারা তো অল্প কয়েকজন, আর তাদের ব্যাপারে আপনি তো অনেকটাই জানেন, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। বিক্রমবাবু, এই দুটো ছবি দেখুন। এই দুটো মোমের পুতুল, রনিতা আর এটা শর্মিলা দেবী। আপনি বলতে পারেন এই কারিগরি কোন আর্টিস্টের? স্যার, এই দুটো পুতুল একই শিল্পীর তৈরি করা। দুটো পুতুল একই স্টাইলে তৈরি করা হয়েছে। দেখুন, ছোট ছোট কাজগুলো খুব মন দিয়ে করা হয়েছে, অনেক সময় নিয়ে নিখুঁতভাবে করা হয়েছে। কে কে হতে পারে এই আর্টিস্ট? আপনি তাকে চেনেন? আগে হ্যাঁ স্যার, এই শহরে একজনই শিল্পী আছেন যিনি এই স্টাইলে পুতুল তৈরি করেন। সে কে? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। সে কে? আগে তার নাম উত্তম। উত্তম? এটা একদম মিথ্যে কথা। আমি তো এই দুজন মহিলাকে চিনি পর্যন্ত না। আমি কেন এনাদের মারতে যাব? আরে কেন এনাদের নিয়ে মোমের পুতুল বানাবো? মিস্টার উত্তম, যেভাবে এই মোমের পুতুল বানানো হয়েছে, এই লেয়ারিং, এই ড্রেপরি স্টাইল,
এগুলো আপনার নয়। আমি মানছি যে এই লেয়ারিং এবং এই সমস্ত কাজ আমি নিজেও করতে পারি, কিন্তু আমার স্টাইলে তো অন্য কেউ কাজ করতে পারে। আমি প্রমাণ করে দিতে পারি। আচ্ছা, কে বানাতে পারে? কি বলতে চাইছেন আপনি? এই চিঠিগুলো আমাকে কোনো অজানা ব্যক্তি পাঠিয়েছে স্যার, এটাই সেই লোকটা। তোমার থেকে আমি অনেক ভালো শিল্পী, কিন্তু তোমার মতো সৌভাগ্য আমার কোনোদিন হয়নি। অনেক অপেক্ষা করেছি, আর নয়। এটার মধ্যে না তো কারো নাম লেখা রয়েছে, না তো কারো ঠিকানা। এবার আমার শিল্পের প্রদর্শন হবে, আর তোমার বানানো মোমের পুতুল থেকে আমার মোমের পুতুল অনেক সুন্দর আর অনেক জীবন্ত হবে। আমার মোমের পুতুল। তোমার 3 বছর লেগেছে, আর আমার লাগবে শুধুমাত্র 3 সপ্তাহ আমার কারিগরি পৃথিবীর সামনে আনতে। স্রেফ 3 সপ্তাহ। এটা তো স্পষ্ট যে চিঠিটা লিখেছে সেই লোকটি খুনি। এই সেই শিল্পী যে রনিতা আর শর্মিলাকে খুন করেছে আর ওদের মোমের পুতুল বানিয়েছে। উত্তমবাবু, আপনার এমন কোন কম্পিটিটর আছে যে এত নিচ অব্দি নামতে পারে? এরকম তো কারোর কথা আমার মনে পড়ছে না স্যার। কাউকে সন্দেহ করেন আপনি? না স্যার। হ্যাঁ স্যার, এই চিঠিতে লেখা আছে যে তোমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে বাবলু। আপনার নাম কি বাবলু? কলেজে আমাকে বাবলু বলে ডাকতো। আচ্ছা, আপনি কোন কলেজে পড়তেন? কে কলেজ অফ আর্টস। কে কলেজ অফ আর্টস। সেখান থেকেই জানতে পারা যাবে যে আর কোন কোন স্টুডেন্ট ছিল যারা এনার সাথে মূর্তিকলা শিখছিল। নমস্কার স্যার, আমরা সিআইডি থেকে আসছি। হ্যাঁ, আমার সেক্রেটারি বলেছিল যে একটা কেসের ব্যাপারে আপনারা কিছু আমাকে জিজ্ঞেস করতে চান। মানে 2 জন মহিলার খুন হয়ে গেছে। কেউ ওদের শরীরে গরম গরম মোম ঢেলে ওদের খুন করে দিয়েছে আর ওদের মূর্তি বানিয়ে দিয়েছে। এরকম নারকীয় কাজ কে করতে পারে? আপনি উত্তম নামের কোনো স্টুডেন্টকে চেনেন? উত্তম? ও বাবলু, হ্যাঁ, ও 2005-এর ব্যাচের স্টুডেন্ট। 2005? প্রিন্সিপাল স্যার, ওই ব্যাচে যতজন স্টুডেন্ট ছিল তাদের সবার নাম আমি চাই, আর বিশেষ করে তারা যারা মোমের মাধ্যমে কাজ শিখেছিল। দেখুন, অনেক পুরনো ফাইল তো, আমি চেষ্টা করে আপনাদের পাঠাচ্ছি। ওকে স্যার। আর স্যার, এই 2005-এর যে চিফ ইন্সট্রাক্টর ছিল তার সাথেও দেখা করতে চাই। উনি তো 2005-এই খুন হয়ে গেছেন। খুন হয়ে গেছে? ওনার নাম কি ছিল? দিব্যা। ওনার খুন হলো কিভাবে? ওনার বডি একটা কোল্ড স্টোরে পাওয়া যায়। অনেক তদন্ত হয়েছে, কিন্তু খুনির কোনো হদিশ পাওয়া যায়নি। ও, আর কিছু বলতে পারেন ওনার ব্যাপারে? দেখুন, ও খুবই স্ট্রিক্ট ছিল, কড়া মেজাজের ছিল। কোনো স্টুডেন্ট ভুল করলে উনি খুব রেগে যেতেন। ওনার এজ কিরকম ছিল? এই ধরুন প্রায় 40 বছর হবে। 40 বছর? 40 বছরের মহিলা, কড়া স্বভাবের আর ডিসিপ্লিনড, একদম শর্মিলা দেবী আর রনিতা দেবীর মতো। তার মানে হলো খুনি এই ধরনের মহিলাদেরই খুন করছে। হ্যাঁ ফ্রেডি, মনে হচ্ছে ওই দিব্যা দেবীর খুন ওই খুনির প্রথম খুন ছিল। পুলিশ রিপোর্ট অনুযায়ী ওনার মাথায় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছিল, যে কারণে ওনার মৃত্যু হয়। আর তারপর ওনার লাশ একটা পুরনো কোল্ড স্টোরেজে রাখা হয়েছিল। আর কি জানা গেছে ওনার ব্যাপারে? স্যার, কে স্কুল অফ আর্টের স্টুডেন্টরা বলছিল যে উনি খুব সততার সঙ্গে কাজ করতেন, আর কড়া মেজাজে ছিলেন বলে স্টুডেন্টরা ওকে ভয় করত। শর্মিলা আর রনিতা দুজনেই তো নির্ভীক আর কড়া মেজাজের, একেবারে দিব্যার মতন। স্যার, এই উত্তম দিব্যা দেবীর সব থেকে ফেভারিট স্টুডেন্ট ছিল। আচ্ছা, উত্তমের সঙ্গে যে বাকি স্টুডেন্টরা ছিল ওদের লিস্ট পেয়েছো? হ্যাঁ স্যার, উত্তম বাবুর সাথে ওই ব্যাচে 25 জন স্টুডেন্ট ছিল, আর তার মধ্যে 4 জন স্টুডেন্ট মোমের ব্যবহার নিয়ে কাজ করত। তাহলে এই 4 জনের ঠিকুজি কুষ্টি বের করো, খোঁজ নাও ওই 4 জনের ব্যাপারে। স্যার, আমি প্রিন্সিপালের কাছে রেকর্ড চেয়েছি, আজ পাঠিয়ে দেবেন। হ্যালো, কি? কোথা থেকে? ওকে ওকে ওকে, আমরা দেখছি। স্যার, হ্যাঁ, সোশ্যাল অ্যাক্টিভিস্ট রজনী কিডন্যাপড হয়ে গেছে। রজনী কিডন্যাপ হয়েছে? কোথায়? মর্নিং ওয়াক করে ফিরছিল, ঘরের সামনে থেকে কেউ তুলে নিয়ে গেছে। উনি ওকে কোথায় নিয়ে যেতে পারে স্যার?
একটা জায়গা হতে পারে যেখানে খুনি দিব্যা দেবীর প্রথম মার্ডারটা করেছিল। ওই বন্ধ হয়ে পড়ে থাকা গোডাউন, কোল্ড স্টোরেজ প্লান্ট। হ্যাঁ অভিজিৎ, ঠিকই বলেছো তুমি। রজনীর প্রাণ যাওয়ার আগেই আমাদের ওই খুনিকে ধরতে হবে। তুমি কে? কেন আমাকে নিয়ে এসেছো? আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি তোমার কি ক্ষতি করেছি? কি করে ছেড়ে দেবো? তুমি এইসব এর জন্যই বলছো কারণ তুমি জানো না পৃথিবীর সব থেকে সুন্দর আর মহান মূর্তিগুলোর মধ্যে তোমার নাম নেওয়া হবে। আজ থেকে 1000 বছর পরেও লোকে তোমাকে মনে রাখবে। অমর হতে চলেছো তুমি। কি চাও তুমি করতে? বেশি কিছু না, শুধু তোমার মোমের মূর্তি বানাতে চাইছি আমি। এই যে তোমার সামনে গরম গরম টকবক করা মোম দেখতে পাচ্ছ, এই মোম তোমার শরীরে ঢালবো। একটু জ্বালা করবে কিন্তু বেশি না, কারণ অলরেডি আমি তোমার শরীরে ওষুধ দিয়ে রেখেছি। তারপরে কোল্ড স্টোরেজে দিয়ে দেবো, আর তারপর গরম গরম টকবক করা মোম তোমার শরীরে জমে যাবে। আর তারপর আমি আমার কলাকৃতি দেখাবো। না প্লিজ আমাকে মেরো না, প্লিজ মেরো না। এই হলো সেই পুরনো কোল্ড স্টোরেজ। সামনে মোমো সঠিক তাপমাত্রায় গরম হয়ে গেছে। না না, আমি মরতে চাই না, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও, ভগবানের দিব্যি, আমাকে ছেড়ে দাও। তুমি তুমি এটা করতে পারো না। না না না, আমাকে ছেড়ে দাও। শুভ কাজের সময় কান্নাকাটি করতে নেই। হাসো, আরে হাসো, আরে হাসো। তোমার অমর হওয়ার সময় এসে গেছে। তুমি আমার সব থেকে সুন্দর তৈরি মূর্তি হবে, আর তোমার মূর্তির প্রদর্শনী আমি ন্যাশনাল মিউজিয়ামে করব। মিস্টার ভিওম, কে কে কলেজ অফ আর্টস এর বদনাম করছো তুমি? আসল নাম কি তোমার? আসল নাম বল। সিদ্ধার্থ নাম আমার, পরিচয় লুকানোর জন্য নাম বদলেছিলাম। আর নিজের অপরাধ লুকানোর জন্য তুই আমাদের সাহায্য করেছিস। তুই অনেক চেষ্টা করেছিস আমাদের বিভ্রান্ত করার জন্য। রনিতা দেবীর ব্যাপারে আমাদের ইনফরমেশন দেওয়া, ওই ফোনের ডিটেলস, রেলওয়ে ট্র্যাকের আওয়াজ, ভালোই নাটক করেছিস। কেন মেরেছিলি তুই দিব্যা দেবীকে? ও সবসময় আমাকে বকতো। উত্তমই ওর সব থেকে প্রিয় স্টুডেন্ট ছিল। এই কোল্ড স্টোরেজটাতেই আমরা প্র্যাকটিসের জন্য আসতাম, আর এই কোল্ড স্টোরেজেই ও সবার সামনে আমাকে অপমান করেছিল। আর সেই কারণেই তুমি ওনাকে এই কোল্ড স্টোরেজে এনে খুন করলে, আর ঠিক উত্তমের স্টাইলে ওনার পুতুল বানালে, যাতে উত্তম ফেসে যায়। হ্যাঁ, ওদের মতো মহিলাদের মেরে আমি নিজের রাগ কমিয়ে রাখতাম। ও আমার ভবিষ্যৎ শেষ করে দিয়েছিল। কেউ কারো ভবিষ্যৎ বরবাদ করতে পারে না। মানুষ নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে অথবা নিজেই ধ্বংস করে। তোর মতো ফাঁসি হবে তোর, ফাঁসি।